আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এসেছে, যেটি ধরে বাংলাদেশের নিউজ পেপার গুলো নিউজ করেছে, যেটা ইউনূস আমলে করা হতো না। সাংবাদিকতা তার রেগুলার দায়িত্ব হিসেবে বাংলাদেশের পত্রপত্রিকা এসছে বলে আমরা আরো স্বাচ্ছন্দ্যে আলোচনা করতে পারছি। তিনি বলেছেন যে তিনি ফিরবেন, দ্রুত ফিরবেন। তার এই বক্তব্যের পর দেখা গেল যে একটা নির্দিষ্ট ঘরানা থেকে, সেটা বলা যেতে পারে যে ইউনূস সরকার এবং তার সাথে যারা সহযোগী ছিলেন, আসিফ নজরুল, মাহফুজ আলম সাবেক সরকারের উপদেষ্টা, তারা খুব রিয়েক্টিভ হয়ে গেছে। আমি মনে করি আমাদের বিশ্লেষণ যেটা, যে শেখ হাসিনা আওয়ামী লীগ ফেরা না ফেরার উপরে বিএনপি খুব একটা কিছু আসা যায় না, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি কাছাকাছি ফোর্স, স্ট্রেংথের দিক থেকে, তাদের সমর্থকের দিক থেকে। কিন্তু এই যারা এখন রিয়েকশন দিচ্ছে, এদের রিয়েকশনটা কি এই কারণেই যে 24-এর অভ্যুত্থানটা একটা মেটিকুলাস ডিজাইন ছিল এবং আওয়ামী লীগ আসলে এই পক্ষগুলো সবচেয়ে বেশি আতঙ্কিত, এরকম কিছু কি মনে করার মতো? এবং শেখ হাসিনার এই বক্তব্যের আসলে গুরুত্ব কতটা দেওয়া যেতে পারে, আপনার কি মনে হয়? মাহবুব, এই দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ধন্যবাদ। দেখেন, শেখ হাসিনা বাংলাদেশের একটা ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের প্রধান, যে দলটি আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, যে দলের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, পরবর্তীকালে তরুণ শেখ মুজিব এবং বঙ্গবন্ধু উপাধি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, মনসুর আলী সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ। এবং 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর ওই সময়কালে আওয়ামী লীগের তরুণ নেতা প্রয়াত জনাব আব্দুর রাজ্জাক, জনাব তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুস সামাদ আজাদ, জিল্লুর রহমান, আব্দুল মান্নান টাঙ্গাইল বাড়ি, আমির হোসেন আমু তো বললামই, এরা সবাই মিলে শেখ হাসিনা 1981 সালে ফিরবার আগেই, কিন্তু আমি এটা বলছি একটা প্রেক্ষাপটে, শেখ হাসিনা 1981 সালের 17ই মে দেশে ফিরবার আগেই 75-এর 15ই আগস্টের নির্মম ট্র্যাজেডির পর, 3রা নভেম্বরে জেলখানার অভ্যন্তরে 4 জাতীয় নেতার হত্যার পর, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, মনসুর আলী, পৃথিবীর বর্বরোচিত হত্যাকাণ্ড, জেলখানা, জেল হত্যাকাণ্ড। তারপরও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল এবং 1979 সালে জিয়াউর রহমানের ওই রকম জনপ্রিয়তার মধ্যেও মুজিববিহীন বাংলাদেশে আওয়ামী লীগ আসন কম পেয়েছিল 39টা। তাও 2008-এ বিএনপি পেয়েছিল 29টা, আওয়ামী লীগ পেয়েছিল 39টা 1979 সালে। এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ছিল না। তো সেই রাজনৈতিক দলকে আমি যদি এখন এই বিগত অন্তর্বর্তী সরকারের কথাই বলি, সেই রাজনৈতিক দল কি, এটা কি আপনার ওই হিজবুত তাহরির নাকি আল্লাহর দল বা এ ধরনের জঙ্গি ফুস্কো সংগঠন? যে আওয়ামী লীগের নানা দুর্বলতা আছে, নানা ব্যর্থতা আছে, ইভেন অনেক দোষও আছে অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো। এবং 2024-এ ইউনূস সাহেব কি বললো না বললো যায় আসে না, সে তো একটা স্ট্যান্ড বাজলো। আমাদের 500 শিশুর বেশি মানবতার বিরোধী অপরাধের কাছাকাছি চলে এসেছে, পাশাপাশি অপরাধ করেছে। কিন্তু যেমন অনেকে বলে, আমার সঙ্গে অনেকে দ্বিমত করতে পারে, অনেকে বলে না একটা বড় অংশ এখন, হ্যাঁ 15 বছরের অবৈধ শাসন, আওয়ামী লীগের শাসন যদি ভোটারবিহীন বলেন তাহলে 2014 থেকে আওয়ামী লীগ মাইন্ড করলো কিছু যায় আসে না। আর অন্যরা মাইন্ড করলে হবে না যে 8-এ নির্বাচন হয়নি। 8-এ সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে কয়টি বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য সব মানুষের কাছে, তার মধ্যে একটি ছিল অন্যতম 2008-এর 29শে ডিসেম্বর। সো 8-এর 29শে ডিসেম্বর থেকে 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন আগ পর্যন্ত শেখ হাসিনা সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার। এবং আপনার সেইখানে 14-র পরে 18, 24 এগুলো নিশ্চয়ই আমি মনে করি প্রকাশ্যে বলুক না বলুক, অন্তত আওয়ামী লীগের মতো অভিজ্ঞ দল নিশ্চয়ই তারা তাদের দলের মধ্যে আলাপ করে। গর্বের না, লজ্জার যে আওয়ামী লীগ ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার কথা বলে, বা শেখ হাসিনাও বলতেন আমি সব হারিয়ে এটার জন্য এসেছি, সেই আওয়ামী লীগই ভাতের অধিকার হয়তো দিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এটা তো সত্য, ঐতিহাসিক সত্য। তো সেই আওয়ামী লীগকে আপনি ওই যে আসিফ নজরুল আজকে যান বাঁচানোর জন্য এগুলো বলছে যে আওয়ামী লীগ ফিরে এসেছে, ছিলই, দম্ভ ছিল না কি বলছে, এগুলো পড়ার উচিত পাই না। তো সেই তো তারাই তো একটা
ইস্যুটা আপনার মনে আছে পুনিয়া ভাই? বীর মুক্তিযোদ্ধা একজন সাবেক রাষ্ট্রপতি, যিনি পার্লামেন্টের স্পিকার ছিলেন এবং অভিজ্ঞ পার্লামেন্টিয়ান, 7 বার এমপি হয়েছিলেন সব আমলে, সব সরকারের আমলে, বিএনপির আমল তো বটেই। তো সেই আব্দুল হামিদ সাহেব অসুস্থ বেচারা, লুঙ্গি পরে, তার ড্রেস পরার বদলানোর টাইম নেই, লুঙ্গি পরে সিঙ্গাপুর চলে গেল। আর ওই যে ইউনূস আর আসিফ নজরুলদের যে পালক পুত্ররা এখন যারা এনসিপি করেছে, তারা একেবারে আওয়ামী লীগ নিষিদ্ধ করো 2-3 দিন ধরে ঠান্ডা পানি টানি খেয়ে, পরের দিন আসিফ নজরুল সাহেব পাশের রিজওয়ানাকে নিয়ে, আদিলুর রহমান শুভ্রকে নিয়ে, এবং যে এক্সিস্টিং আইন ছিল সন্ত্রাস দমন আইন 2009, সেখানে কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের করার সুযোগ ছিল না। তার আগের দিন অ্যামেন্ডমেন্ট করে পরের দিন সেটার বলে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, একটা খেল ও যুক্তি নিয়ে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত। কাজ 5ই আগস্টের পরে কত, এখন তো মে মাস, আর 3 মাস পর 5ই আগস্ট হবে, জুন জুলাই আগস্ট, এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলাই হয়নি। এই যে একটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল্লাহ করেছে, তাদের তো পাপের স্খলন করতেই হবে। তো আমি মনে করি যে আমি আবারও আপনার বহু টকশো তো বলেছি, বিএনপি এই বর্তমান সরকার যদি মনে করে যে আমরা সত্যি আওয়ামী লীগের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, এটাও তো সত্য, ব্যাংক লুটের অভিযোগ ছিল, হত্যাকাণ্ডের অভিযোগ আছে, সেগুলোরও যদি সুষ্ঠু বিচার করতে হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগ তার রাজনীতি করুক, জনগণ গ্রহণ করে কিনা, কিংবা আওয়ামী লীগের নেতাদের বিচার নর্মাল আদালতে, প্রচলিত আদালতে, আইসিটিতে না, সাক্ষ্য প্রমাণ দিয়ে উভয় পক্ষের লয়ারকে দিয়ে গ্রহণযোগ্য বিচার করুক, যে বিচার কেউ এসে কলমের খোঁচায় বাদ করতে পারবে না। এখন তো শেখ হাসিনার যতটুকু বিচার হয়েছে বন্যদের, সেটা নিয়ে তো অনেক প্রশ্ন, অনেক বিতর্ক, অনেক ধরনের যৌক্তিক প্রশ্ন উঠছে। তাদের কি নাম অ্যাপ্রুভার করানোর ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের খবর পাওয়া যাচ্ছে, এক প্রসিকিউটর তো পদত্যাগই করলো অর্থনৈতিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের এক নেতার লয়ারের সঙ্গে। তো যাই হোক, তো ফলে আমি মনে করি যে শেখ হাসিনা যেটা এটা সিদ্ধান্ত বলেছেন, আমিও দেখেছি ইন্ডিয়ান পত্রিকাতে, খুব নামকরা পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টাইমস অফ ইন্ডিয়া বোধ খুব সম্ভবত। তো ধরেন আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কার্যক্রম করবেই। যখন তারেক রহমান সাহেব লন্ডনে নির্বাসনে ছিলেন, তখন তো উনিও প্রায় বলতেন আসবো, বিএনপিরাও বলতো আসবে, স্লোগান ছিল না তারেক রহমান আসবে, তারেক রহমান আসবে দেশে, বিজয়ের বেশে তারেক রহমান আসবে দেশে। হ্যাঁ জি, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে। বিএনপির অসংখ্য, জনগণেরও একটা বড় অংশ যারা জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে তো বটেই। আবার এখন আওয়ামী লীগ স্লোগান দেয় শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে। আমার দুই দলের প্রতি শ্রদ্ধা রেখে বলি, এই বোধগুলো ক্ষমতায় থাকতে কারো মনে থাকে না। আমি কিন্তু যে এই দুটি দল মিনিমাম কোন রাজনৈতিক যদি একটা বলে না এগ্রিড অন ডিসএগ্রিমেন্ট, অর্থাৎ আমরা একমত হয়েছি দ্বিমতের জন্য, তারা যদি মনে করতো যে হ্যাঁ আপনার বিরুদ্ধে যা অভিযোগ আছে আমি ন্যায্য বিচার করব, বিচারে দোষ যা জেল জুলুম ফাঁসি যাবজ্জীবন যা হবে হবে, কিন্তু আমি যেমন আওয়ামী লীগের আপনি যাই বলেন, আওয়ামী লীগের ধরেন 14 পরে 18 পর থেকে বিশেষ করে একটা মনে মনে প্রস্তুতি হচ্ছে বিএনপি ছাড়াই আমি সব করব, এবং করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। তো বিএনপি কিন্তু প্রথমে আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনে বিএনপি সমর্থন দেয়নি। বিএনপি কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না, কিংবা জাতীয় পার্টি অফিসে যখন নুরুরা গিয়ে দখল করতে চাইলো, আগুন লাগালো, তখনও বিএনপি বলেছে এটা আমরা সমর্থন করছি না। তা এখন বিএনপি পরে কেন নিজেরা ক্ষমতায় গিয়ে এই অর্ডিন্যান্সটাকে আইনে পরিণত করলো, এটি বিএনপির কেউ আসলে ভালো বলতে পারবে। তবে আমি মনে করি যে বিএনপি রাজনৈতিক এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যদি আনতে হয়, এবং একটা বড় অংশের মানুষকে যদি তার রাজনৈতিক চয়েস দিতে হয়, গণতন্ত্রে কিন্তু 3টা জিনিস পুনিয়া ভাই খুব প্রয়োজন, মানে 3-4টা: চয়েস অফ ক্যান্ডিডেটস, চয়েস অফ লিডার্স, চয়েস অফ পলিটিক্যাল পার্টিস। ফান্ডামেন্টাল 3টা: ডিবেট, ডিসকাশন, ডিসেন্ট। আলোচনা হবে, বিতর্ক হবে, দ্বিমত হবে। এই 3টা না থাকলে একটা গণতন্ত্র ভাইব্রেন্ট হয় না। এখন আমাদের বিএনপির বন্ধুরা বলতে পারে যে মামুন এত হোলিস্টিক অ্যাপ্রোচ নিচ্ছে,
আওয়ামী লীগ তো আমাদের উপর কম অত্যাচার করেনি, এটাও সত্য। এখন আপনি কি সেই অত্যাচারের লাইনে হাঁটবেন, প্রতিশোধের বিচার করবেন, না আপনি ন্যায় বিচার করবেন, ন্যায় বিচারের পথ সুগম করবেন? এটা আপনাদের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়। মোহন ভাই, আমি আমি একটা জিনিস একটু আপনার কাছে তুলে ধরি। ধরেন, আপনি আপনি আইন অঙ্গনের বাইরেও বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি খুবই পরিচিত এখন, গ্রহণযোগ্য সবার কাছে। আপনারা বলে এসেছেন, এর বাইরেও আমি যদি রেফারেন্স দিই, ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির মানুষ, নীলুফার চৌধুরী মনি বিএনপির মানুষ, বা ধরেন বদিউর রহমান এনবিআর এর সাবেক চেয়ারম্যান, এরকম অনেকেই বলে আসছে যে আওয়ামী লীগ এইভাবে নিষিদ্ধ করে ঠেকায় রাখা যাবে না। ইভেন পরোক্ষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনজন স্বরাষ্ট্রমন্ত্রী না তখনও বলেছেন যে পুলিশ দিয়ে আওয়ামী লীগ ঠেকানো যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাহফুজ আলম যে স্টেটমেন্ট, যে পোস্টটা দিয়েছে, তার ভাইরাল পোস্ট, সেই জায়গায় কয়েক জায়গায় বলছে যে মব যখন হয়েছে, মবের পৃষ্ঠপোষকতার জন্য আওয়ামী লীগ ফিরে এসছে। সে বলছে মাজারে যখন হামলা হয়েছে তখন আওয়ামী লীগ ফিরে এসছে। এই যে কোথায় হামলা মানে হামলা হয়েছে তার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ফিরে এসছে। হ্যাঁ, মানে ওগুলো যে অন্যায় বিচার যেগুলো হয়েছে, কিন্তু তারা কিন্তু তখন উপদেষ্টা ছিল। উপদেষ্টা থাকা অবস্থায় মবের বিরুদ্ধে কিছু বলে নাই, আসিফ নজরুল কোনোদিন একটা শব্দ বলে নাই, মাহফুজ আলম বলে নাই। এখন তারা এটাকে আওয়ামী লীগের সঙ্গে গোলাচ্ছে। ভেতরে কি গুঁড়ো কিছু চলছে, জটিল কিছু চলছে রাজনীতির? অনেকে কিন্তু এটা মনে করেন যে ভেতরে রাজনীতির ভেতরে বোধহয় অন্য খেলা চলছে। দেখেন, আমার বাবা, প্রত্যেক বাবাই তার ছেলেকে ভালোবাসে, আমিও বাবা, আমিও আমার ছেলে মেয়েকে ভালোবাসি। কিন্তু আমার সঙ্গে আমার বাবার সম্পর্কটা একদম বন্ধুর মতো, কলেজ জীবন থেকে, আমার রাজনৈতিক জীবন থেকে। আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলেন, এবং যখনই আমি বাবার এই উপদেশ ফলো করি আমার জীবনে শান্তি থাকে। বাবা বলে যে, বাবা তুমি সবসময় স্ট্রেট কাট হাঁটবা, কোনো ডান বাম গলি নিবা না জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আইন পেশায়, বা আমরা যে আইনজীবী হিসাবে রাজনীতি করি, মানে আইন অঙ্গনে বা জাতীয় রাজনীতিতে যখন যা সংকট আসে। তা আমি এই যে পর্দার আড়ালে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমি কখনো অরিড হই না। আমি যেটা সাধারণ মানুষের জন্য ভালো, আমার এই প্রিয় মাতৃভূমির জন্য ভালো। কারণ আমি সেই স্কুলে বিশ্বাস করি মতবাদ যে আমার মা কালো হতে পারে, আমার মা রুগ্ন হতে পারে, আমার মা জীর্ণ শীর্ণকায় হতে পারে, আমার মা কুৎসিত হতে পারে, কিন্তু আমার মা। এই জন্যই আপনার অনুষ্ঠানে আমি একজনের উপর রেগে গিয়েছিলাম না, যখন এন্টার বাংলাদেশকে উনি অপমান করেছিলেন। তা আমি অত্যন্ত ন্যাশনালিস্ট, আমি নিজেকে গর্ব করি, আমার বাংলাদেশ নিয়ে আমি কোথাও আপোষ করি না। আপনাকে আমি ছোট্ট একটা কথা বলি, আমার মানে দেশের সাংবিধানিক আদালতে আইনজীবী হওয়ার কারণে, যেহেতু ভারত বাংলাদেশ একই কমন ল হেরিটেজ শেয়ার করে, মানে ইংলিশ ল সিস্টেম শেয়ার করে, সেই কারণে আমার মাঝে মাঝে ইন্ডিয়া যেতে হয় বই টই কিনে আনার জন্য। মানে ওই দেশের রায়গুলো আমাদের এখানে অনেক সময় কাজে লাগে, পাকিস্তানের রায়ও কাজে লাগে। আপনি জানেন, যতবার আমার স্ত্রী এই জন্য বলে তোমার সঙ্গে বেরোতে ইচ্ছা করে না, যতবার আমি যেখানে গিয়েছি ইন্ডিয়ানরা যখনই আমার সঙ্গে হিন্দিতে কেউ কথা বলেছে, আমি দেখেছি বাংলাদেশে যারা ইন্ডিয়ার গোষ্ঠী উদ্ধার করে, এরকম বন্ধু বান্ধবের সাথে গেছে, তারা হিন্দিতে কথা বলার চেষ্টা করে ওদের মতো ভাঙা ভাঙা। আমি স্ট্রেট বলি, আইদার ইউ স্পিক ইন বেঙ্গলি উইথ মি হুইচ ইজ মাই মাদার টাং, or you talk to me in English, because I'm entering an international airport, so don't Hindi imposition. তো সেই কারণে আমি মনে করি যে আমার বাংলাদেশের ভালোর জন্য আমি লিটেল ওরিড, আওয়ামী লীগ ভালো করলো না, বিএনপি ভালো করলো না, নতুন দল ভালো করলো, আমি ওরিড থাকি একজন মুক্তিযোদ্ধার ছেলে হিসাবে, এবং নিজে মুক্তিযুদ্ধকে গর্ব মনে করি, আমার দেশের মানুষকে ভালোবাসি আমার একজন সাধারণ মানুষ হিসাবে, যে বাংলাদেশের যে কোনো কিছু উন্নতির জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, এবং সেইখানে 30 থেকে 35% জনগোষ্ঠীর রাজনৈতিক দলকে আপনি অহেতুক নিষিদ্ধ করে একটা মানে অশান্তির দিকে ঠেলে দেওয়া কাজ না। আর আমি কিন্তু তখন আপনার টকশোতে আমি কম আসতাম, অন্যান্য টকশোতে যেতাম বা এখনো যাই, সেখানে কিন্তু আমি প্রথম দিন থেকে বলেছি, এবং আপনি দেখে রেখেন পূর্ণিয়া ভাই, আজকের তারিখ 20 মে না, এই 20 মে লিখে যে আওয়ামী লীগের যে বিশাল সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগের লুটপাটের জন্য, আওয়ামী লীগের গণতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য সিরিয়াস আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে ভালোবাসে, তারাও মুখ ফিরিয়ে নিয়েছিল যে কি হচ্ছে এগুলো। হয়তো রাস্তায় গিয়ে নামেনি, বা নামলো নর্মাল আন্দোলন করেছে, ভাঙচুরে যায়নি। এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে এবং পুরো আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আওয়ামী লীগ যদি কখনো নোবেল পুরস্কার পাওয়ার সুযোগ পায়, তাহলে নেগেটিভ অর্থ ইউনূসকে দেবে। যেদিন সে 5ই ফেব্রুয়ারি
তার সরকারে থেকে 32 ভেঙেছে, সরি বারবার ফোন আসছে, যেদিন সে 32 ভেঙেছে সেদিন থেকে ইউনূসের প্রতি আমারও মন উঠে গেছে। 32 নম্বর তো কোনো দলের বাড়ি না, 32 তো শেখ হাসিনার একার বাবার বাড়ি না। 32কে তো উনি 94 সালে উনি এবং শেখ রেহানা জাদুঘর করে দিয়েছে। আপনি জানেন, যখন আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করি ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, আমার আন্দোলন, গণ আন্দোলনে কিন্তু অনেক চরিত্র থাকে। ওই হেলাল হাফিজের একটা বিখ্যাত কবিতা আছে না, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, মিছিলে সংসারী থাকে, সংসার বিভাগী থাকে, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ বা রাজপথে আসে সংসার ভাঙতে। তো একটা গণ আন্দোলনের চরিত্রে কিন্তু অনেক এলিমেন্ট থাকে। এরশাদ বিরোধী আন্দোলনে জামাত ছিল না, এরশাদ বিরোধী আন্দোলনের রাজাকারের দলগুলো তো ছিল। শেখ হাসিনার নেতৃত্বে 8 দল ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল ছিল, কারাবন্দী নেতা প্রয়াত জননেতা রাশেদ খান মেনন, হাসানুল্লাহ ইনু ভাইদের নেতৃত্বে 5 দল ছিল, আমরা তো ছাত্ররা ছিলাম। তো জামাত ছিল বলে তো সেই গণ আন্দোলন একেবারেই মানে বলা যাবে না নাপাক হয়ে গেছে। সেরকম এই আন্দোলনে হয়তো জামাত ছিল, পিছন থেকে ছিল, কিন্তু জামাতও এটা তো এখন পর্যন্ত বুঝেছে যে জামাত যে আন্দোলনে থাকে সেই আন্দোলনে সাধারণ মানুষ থাকে না। কাজেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মনা পুরা পরিবারগুলোকে ঐক্যবদ্ধ করে দিয়েছে ডক্টর ইউনূসের এই হঠকারী গণতন্ত্র বিরোধী